নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই অনুষ্ঠানে সবসময় দেখে এসেছি যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে আমাদের যে স্যার সুমন্তজি চৌধুরী বারংবার আমাদেরকে বুঝিয়ে গেছেন তার গুরুত্ব, তার ভূমিকা এবং আমাদের লাইফে সেটা কিভাবে প্রতিফলিত হচ্ছে। কিন্তু শুধুই কি সেটাই একমাত্র কারণ আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য, বা স্যারের সান্নিধ্যে এসে আমরা যে এগোতে পারছি সেইটা, না তার সঙ্গে আরও কিছু ব্যাপার জড়িত আছে? তো তারই আজকে বিশ্লেষণ বিভিন্ন রকম নিয়ে আমরা আজকে অনুষ্ঠানটি করতে চলেছি, যেখানে আজকে আমরা পেয়ে গেছি আমাদের শ্রদ্ধেয় স্যার সুমন্তজি চৌধুরীকে। তো প্রথমেই আমি জানাই স্যারকে শতকোটি প্রণাম, এবং অন্য যারা গেস্ট আছেন আজকে সকল স্টুডেন্টদের আমাদের তরফ থেকে সকল ভালোবাসা এবং আন্তরিকতা। তো প্রথমে পরিচয় পর্বটা শুরু করে নিতে চাই, এবং তার আগে আমরা নিজেদের পরিচয়। আমি অর্ঘ্য মাইতি, আমি প্রোগ্রামের হোস্ট, এবং আমার সঙ্গে আরও একজন হোস্ট যারা না বললেই নয়। নমস্কার, আমি সোমা, আমি এই প্রোগ্রামের একজন সঞ্চালিকা। তো একে একে এবার আমি জেনে নেব এক একজনের পরিচয়। তো আমি আমার বাদিক একদম কর্নার থেকে শুরু করতে চাই। আপনি আপনার পরিচয়টা দিন, আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। ক্যামেরার দিকে বলুন। আমার নাম প্রীতি সর্দার, আমি সল্টলেক থেকে এসেছি। আচ্ছা, তারপর আপনি বলুন। আমার নাম সোমা সর্দার, আমি সল্টলেক থেকে এসেছি। আচ্ছা, তারপরে ম্যাডাম আপনি বলুন। আমার নাম মামনি সাউ, আমি পশ্চিম বর্ধমান পানাগড় থেকে এসেছি। স্যার আপনি বলুন। আমি নিত্যানন্দ চক্রবর্তী, আগরপাড়া মহাজাতি 3 নম্বর নগর থেকে এসেছি। আচ্ছা, তো প্রথমে আমি চলে যাব একদম আমার ফার লেফটে, যে যিনি আছেন ওনার কাছে। তো আপনি কি আপনি যেটুকু শুনেছি আপনি ওনার বউ, বৌমা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করে স্যারের কাছে গেছিলেন? আপনি কি নিজেই গেছিলেন, না আপনার শাশুড়ি মা আপনাকে নিয়ে গেছিলেন? কি ব্যাপারটা একটু যদি বলেন। আমার শাশুড়ি মার কাছ থেকে আমি গেছিলাম। আপনি তো খুবই নতুন স্যারের কাছে এসেছেন। হ্যাঁ। তো স্যারের কাছে আসার পরে আপনার হঠাৎ করে এইরকম ধরনের একটা পার্সোনালিটি দেখে আপনার কেমন লাগলো? যে স্যারকে কিভাবে আপনি উপলব্ধি করছেন, কেমন লাগছে? আপনি স্যারকে সেরকমভাবে অত চেনেন না, জানেন না, অত এখনো বুঝে উঠতে পারেননি, কিন্তু আপনি শাশুড়ি মার সঙ্গে গেছিলেন, স্যারকে দেখলেন, স্যার প্রেডিকশনস করলো, স্যার আপনাকে গাইড করলো। তো স্যারের প্রতি একটা যে সম্মান, ভালোবাসা এবং শ্রদ্ধা এবং স্যারের কাছে সারেন্ডার করা, এই জিনিসটা আপনার মধ্যে এসেছে, এটা কেন আসলো? স্যার মানুষটাকে দেখে স্যারের মধ্যে কি দেখলেন, কি জিনিসটা ভালো লেগেছে আপনার? যেটাই লেগেছে আপনি বলতে পারেন। শোন, ওর হয়ে আমি উত্তরটা দিয়ে দিই। ও একদম বাচ্চা একটা মেয়ে। ও আজকে এই অনুষ্ঠানটাতে এসছে, ও আমাকে খুব শ্রদ্ধা করে, ভক্তি করে, এবং যেমন আমার যারা স্টুডেন্ট তারা বহুদিন পুরনো, এ কিন্তু একদম কম সময়ের জন্য। কিন্তু বৌমা পাশেই যে বসে রয়েছে সোমা সর্দার, ও হচ্ছে ওর শাশুড়ি হয়। ও অ্যাকচুয়ালি এসেছিল এবং 2 ছেলের, বৌমার সবার প্রেডিকশন রেমিডিয়াল কোর্সে অ্যাপ্লাই করেছিল। এখন এই যে ওর বৌমা, বাচ্চা মেয়েটি, ও কিন্তু 3-4 মাস আমার কাছে এসছে, কিন্তু কল্পনা করা যায় না 3-4 মাস ও কি পরিমাণ ঝাড় খেয়েছে আমার কাছে, এবং কি পরিমাণ চিৎকার সহ্য করেছে। ওকে সর্বপ্রথম হ্যাটস অফ এটাই করা উচিত যে এত বকাঝকা খেয়েও ও আমাকে ভালোবাসে, ও আমাকে শ্রদ্ধা করে, ও আমাকে ভক্তি করে। এবং আমি যেভাবে ওকে চলতে বলছি, আজকালকার যুব সমাজ সোশ্যাল মিডিয়া তারা অ্যাডিক্টেড হয়ে রয়েছে, অ্যাডিকশন তাদের মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া দ্বারা। সেখান থেকে কোন রকমের পজিটিভ ইনফ্লুয়েন্স তাদের মধ্যে আসছে না। বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার সাথে আমিও যুক্ত, ইউটিউব চ্যানেল আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেরকম ও কিন্তু এর সাথে যুক্ত ছিল বা এখনো রয়েছে। এখন কি হয়, যখন আমি নর্মালি কোনো কিছু নিয়ে অনুষ্ঠান করছি, স্বাভাবিকভাবে যদি পুঁথিগত বিদ্যার কথা বলিস, তাহলে ওর সেরকম পুঁথিগত বিদ্যা নেই। ও সেরকম ভাবে মানুষের সাথে মিশবে কি করে? বাচ্চা একটা মেয়ে, হ্যাঁ, পালিয়ে গিয়ে বা পালাবার মতন করে ও আরো ভালো বলতে পারবে। ওরা বিবাহ করেছে আর কি, এরকম বাচ্চা বয়সে যে ইলিউশন দ্বারা বিবাহ হয় সেই ধরনের। তারপরে সোমা বলেছিল ওকে প্রোটেক্ট করুন, ওকে বাঁচানো, ভুল পথে চলে যাচ্ছে, আমি ওকে অফ করেছিলাম। প্রবলেম যেটা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার তারা অ্যাডিকশন হয়ে গিয়ে কি হয়েছিল,
আমি যখন রান্না করছি বা আমি যখন কোনো এমনি অনুষ্ঠান করছি ভিউজ আসছে না, এটা বোঝা দরকার। আমার লাস্ট যে লাইভ অনুষ্ঠানটা সেখানেও আমি এই নিয়ে আলোচনা করেছিলাম, ভিউজ আসছে না। তারপরে কি করলো, বাড়ির ছাদে গিয়ে নাচতে শুরু করলো, কিছুটা ভিউজ বাড়লো। বিটার ট্রুথ, সত্য চিরকাল তিক্ত হয়। তারপরে আমি কাঁধ থেকে হালকা করে একটু কাপড়টা সরালাম, আরো ভিউজ বাড়ালো। ঠিক তখনই শাশুড়ি মা নিয়ে গেল তার গুরুর কাছে, স্যার সুমন্তজি চৌধুরীর কাছে। তারপরে কি হবে, সুমন্তজি চৌধুরী বুঝতেই পারছিস এমনিতেই খেপচুরিয়াস, আর এইগুলো তো আরো পছন্দ করে না। উদাহরণ ঝাড়লাম, পজিটিভ জায়গা কোথায়? ও কিন্তু সেইটা দেখে কি, স্যার আমাকে, আমি একটুখানি এই করে ওই করে একটু নাচন কদম করছি, হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ আসছে, স্যার আমাকে এই কথা বলছে, স্যারকে মানি না। সেই জায়গাটাই কিন্তু গেল না। কেন গেল না? তার কারণ তার যে মূল গাইডেন্সের জায়গা, এই যে মেয়েটিকে দেখছিস, এও বাচ্চা হিসের মতন, সোমা সর্দার, তাই তো? ও কিন্তু পুরোপুরি আমার কাছে সারেন্ডার। আজকে ক্যামেরা সবাই ফেস করতে পারে না, ক্যামেরার সামনে সবাই বলতে পারে না। তাহলে যখনই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ইনক্রিজ করতে শুরু করলো, তখনই সে আমার কাছে গিয়ে সেটাকে প্রতিহত করলো। তার কারণ সে তার ছেলের, আজকে সেই ছেলে রাজ্যের বাইরে চলে যাচ্ছে আমার কর্মসূত্রে, সেই ছেলের রিফ্লেকশন পেয়েছিল। ছোট ছেলেকে ইমিডিয়েট নিয়ে এসছে, ওর মুখ থেকেই শুনবি, তারও রিফ্লেকশন পেয়েছে। তাহলে ওকে এমন ভাবে গাইড করলো যে মেয়েটির রাগ হলো, স্যার আমাকে এরকম নাচতে দিচ্ছে না, এরকম এই করতে দিচ্ছে না, আর অনেক কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স ছিল, সেটা এখানে প্রকাশ করছি না। কিন্তু আলটিমেট গুরুকে সে ভুলে গেল না, ডিলিট করে দিল না, বাদ দিয়ে দিল না। একটা বাচ্চা মেয়েকে, কেননা একটা কথা সবাইকে মাথায় রাখার প্রয়োজন, কি স্যার সুমন্তজি চৌধুরী আর কি এখানকার যে কেউ, যখন আমাদের মনের মধ্যে ভয় জিনিসটা চলে যায়, যখন আমাদের মধ্যে শাসন করার কোনো মানুষ পাওয়া যায় না, তখন আমরা অধঃপতনে চলে যাই। এটা তুই মাথায় রাখবি। আমাকে যখন শাসন করার কেউ নেই, আমি যা ইচ্ছে তাই করবো, পতনের কারণ। খুব একটা দূরে যাওয়ার দরকার নেই, একটুখানি পেছন দিকে চলে যা, নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। জিজ্ঞেস কর ওকে, এরকম বেশি প্রশ্ন করা দরকার নেই। শাশুড়ি, তাহলে আমি এই সূত্র ধরে একটা কোশ্চেন ওনার শাশুড়ি মার কাছে করতে চাই, সেটা হচ্ছে, তোরই নাম সোমা। আচ্ছা, তো করতে চাই এই কারণ হচ্ছে এই যে একটা কমপ্লেক্স জায়গার মধ্যে, একটা জটিল জায়গার মধ্যে মানে বাংলা ভাষায় কথা বলবি, মানে পড়ে গেছিল। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে স্যারের কাছে যাবার পর স্যার তো যা প্রেডিকশন করলেন সবকিছু করলেন, কিন্তু স্যারের কাছে যাবার আগে তো স্যারের কাছে আপনার বিশ্বাস ছিল, স্যারকে দেখেছেন, তারপরে তো গেছেন। এবার যাবার পরে স্যার যখন ওই কমপ্লেক্স জায়গা থেকে একটা প্রেডিকশনস করলেন, সেটা কতটা কার্যকর এবং কতটা অ্যাকুরেট বেরোলো, যেটা একদম ফলস্বরূপ রূপে যখন আপনি সেই ওয়াইজ স্যারের নীতি নির্ধারণ ওয়াইজ চললেন, সেটা পুরোপুরি রেজাল্ট ওয়াইজ আপনি হাতে পেলেন, মানে আপনার লাইফে এই বদলাবটা আসলো আর কি। আমি সবার আগে একটা কথা বলতে চাই যে আমি 2023 সালে আমার বাড়িতে কোনো টিভি ছিল না। তো আমি সল্টলেক স্টেডিয়ামের অপোজিটেই থাকি, আমাদের পাশাপাশি, মানে ঘিঞ্জি এলাকার। তো আমি সেই পাশের বাড়িতে টিভি চ্যানেলে স্যারের সিটিভিএন চ্যানেল কিংবা চ্যানেলের নাম বলবি না, হ্যাঁ, ওই যে কোনো চ্যানেলে আমি ওনারা চালিয়েছিল। তো আমি রাতে যখন কাজ করে বাড়িতে ফিরতাম, তখন আমি বাড়িতে রান্না করতাম, তখনই আমি ওই স্যারের কথা আমি পাশ দিয়ে শুনতে পেতাম। আরও অনেকে আসতো, বলতো, কিন্তু আমার এই স্যারের প্রতি যে একটা বিশ্বাস চলে এসেছিল মনের মধ্যে, যে আমি কোথায় পাবো, মানে কোথায় যাব, মানে আমার ছেলেটা তখন মানে একটা অন্য দিকে চলে গেছিলো, যে ছেলেটার জন্য আমার খুব চিন্তা হতো। আমি কাজে কর্মে থাকতাম, সবসময় আমার ছেলেটার জন্য চিন্তা হতো যে ওকে আমি মানে গাইডে কি করে নিয়ে আসবো, একদম পুরো অন্য দিকে চলে গেছিলো ছেলেটা। তো আমি পাশের ঘর থেকেই তখন আমি শুনতাম, আমি দরজার পাশ দিয়ে কান পেতে শুনতাম স্যারের কথাটা শুনে আমার এত বিশ্বাস চলে এসেছিলো যে আমি মানে নাম্বারটা আমি কোথা থেকে পাবো খুঁজে। তারপরে একদিন আমি একটুখানি দাঁড়া, তুই একটু ভালো মতন চিন্তা করার ব্যাপার আছে। ও কিন্তু বাড়িতেই কাজ করুক, যেখানেই কাজ করুক, কাজ করে রাত্রিবেলায় যখন ফিরছে, তখন একটা ঘরে আমার টিভির অনুষ্ঠান হচ্ছে, ও যেটা বলছে সেটা তো এখনো আমি শুনছি।
শুনে আমার অবাক লাগছে। ও কিন্তু সেই বাড়িতে এন্ট্রি নিতে পারছে না, কানে শুনতে ও পাচ্ছে কিন্তু কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই অনুষ্ঠানটা এমনি শুনছে। তাহলে তার ভক্তির লেভেলটা, মানে কথাগুলোর গুরুত্ব কত হতে পারে, ঠিক বলছে কিনা, কথাগুলোর গুরুত্ব কত হতে পারে। যে আমি সাধারণত কি হয়, তাড়াতাড়ি বাড়িতে যাই, রান্না করতে হবে, কিন্তু সেখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে এবং উদ্বুদ্ধ হচ্ছে, ওখানেই ওর অর্ধেকটা পাওয়া হয়ে যায়। বল। আমরা বলতেই বল, পারি ওকে বলতে যে দাও। তো স্যার আমি তখনই মানে যখনই আমি এক সময় কাজ থেকে আসতাম দেরি করে 9:30, কখনো 10:30 বেজে যেত, তো তখনই আমি ওনাদেরকে বলতাম, কি গো তোমরা আজকে এই চ্যানেলটা চালাওনি, কোন চ্যানেলে হচ্ছে। মানে আমার মনের মধ্যে এমন মানে উতলা হচ্ছিল যে এই কথাটা আমি শুনতে পাচ্ছি না, মানে স্যারের কথাটা আমি শোনার জন্য খুব আগ্রহ, মানে কোথায় যাব, কোথায় স্যারের সাথে পাবো, দেখা করব, কিভাবে যাব। তখন ওনারা দাদাগিরি, এই যে ডান্স বাংলা, এইগুলো সব দেখতো। তো আমি যখন জিজ্ঞেস করতাম তখন বলছে না আজকের হয় না, এটা কি সব দিন হয় নাকি, এটা মাসে 2বার হয় কি 3বার হয়। তো আমি তখন বললাম আচ্ছা, যে, এখানে চালিয়ে দেখো। একটা আমি কোশ্চেন করতে চাই এর মাঝখানে। আপনি এতটা ভক্তি নিয়ে স্যারকে ফলো করতেন, দেখতেন, এবং কিছু না কিছু জিনিসটা আপনি বুঝতে পারছেন যে স্যারের কাছে গেলে বা স্যারকে ভক্তি করলে বা স্যারের সান্নিধ্যে আসলে আমি কিছু একটা জানতে পারি, কিছু সঠিক রাস্তা পেতে পারি। এবার সেখানে দাঁড়িয়ে অনেক সময় কি হয়, স্যার তো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির কথা বলছে, হয়তো অনেক জিনিস আপনি বুঝতেও না পারেন, কিন্তু স্যারের যেই পজিটিভিটি, কারণ স্যারের প্রোগ্রাম থেকে অনেক পজিটিভ ভাইবস আমরা পাই, তো সেই জায়গা দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছিল যে একটা পজিটিভ কিছু আসছে, বা স্যারের কথাটা শুনছি একটা পজিটিভ জিনিস পাচ্ছি? হ্যাঁ, সেটা তো অবশ্যই। সেই স্যারের যে কথাগুলো মানে এখনো আমার কানে মানে ভাসছে, যে এই কথার আওয়াজগুলো মানে এখনো মানে বিশ্বাস, আমার পুরো দৃঢ় বিশ্বাস। আচ্ছা, তারপরে আচ্ছা, ঘটনাটা কি সেই যে হলো? তারপরে আপনি বলুন। যেটা বলছেন যে যেটা শুনে আপনার মনে হয়েছিল, তখনও তো স্যারকে আপনি পাননি, তারপরে যখন গেলেন স্যারের সামনাসামনি, সেই ধারণাটা আপনার কি কোনো পরিবর্তন হলো? তার থেকে কি ভালো লাগলো আরো সামনে গিয়ে, না তার একই রকম লাগলো, বা কি মনে হলো আপনার স্যারের সামনে যাওয়ার পরে? হ্যাঁ, স্যারের স্যারের- প্রেডিকশন আপনার মানে কেমন লাগলো? স্যারের প্রোগ্রাম যখন, আমি তো স্যারকে টিভি চ্যানেলেও আমি দেখিনি, জাস্ট আমি শুনলেন স্যারকে কথার just? আওয়াজটা আমি শুনতে পেয়েছি। পাশাপাশি হট করে তো কারোর বাড়িতে ঢুকে যাওয়া যায় না। হয়ে গেছে, তারপর প্রশ্ন সামনে করছে, এবার প্রশ্ন করছে স্যারের কাছে যখন, আমার কাছে যখন এলি, তখন যে কথাগুলো তুই শুনছিলিস, যেভাবে উদ্বুদ্ধ হচ্ছিলিস, আমার কাছে আসার পর তখন কি সেরকমই দেখলি, নাকি না পাতি কেউ দেখলি, নাকি তার চাইতে ভালো দেখলি, কোনটা দেখলি সেটা বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ, আমি যখন স্যারের সামনাসামনি যখন আসলাম, তখনই আমি মানে পুরোপুরি একদম সামনে আই কন্টাক্ট, মানে সামনাসামনি যে প্রেডিকশন, সেইটা খুব দারুণ। মানে সেটা মানে আপনি আরো বেশি উদ্বুদ্ধ আরো হলেন। বেশি আমার বিশ্বাস হয়েছিল যে সামনাসামনি একটা প্রেডিকশন করা, স্যারকে আমাকে কিছু বলতেই হয়নি, মানে স্যার যা বলার, মানে যা স্যারের ছেলের মধ্যে ছিল নেগেটিভ, সেইগুলো স্যার সমস্ত কিছুই বলেছিল। আচ্ছা। তো আমাকে কোনো মানে কিছু বলতেই হয়নি, স্যার যা বলেছে সবই। তার মানে- ম্যাডাম আপনিও কি সেটা দেখুন, ম্যাডাম আপনিও কি কিভাবে এসেছেন, স্যারকে জানলেন কিভাবে? আমি টিভি চ্যানেল TV দেখে, চ্যানেলেই দেখে? হ্যাঁ স্যারকে দেখে। তা আপনার মতামতটা কি স্যারের যে সামনাসামনি কেমন সামনে লাগলো সামনে স্যার আপনাকে? খুব আমি ভয় লাগতো সব টিভিতে দেখে, তা সামনে সামনে স্যার আলাদা, স্যার খুবই মানুষ মানে ভক্তি, স্যারের স্যারকে যে- দেখলে একটা স্যারের সম্মান যে ভক্তি। কঠিনতম যে আবরণ একটা, সেটা কি আপনার আবরণ বলেই মনে হয়, না ভেতরকার স্যারও এরকমই কঠিন? না দুটোর মধ্যে স্যার কি খুবই মনে হয় নরম, আপনার? খুবই ভালো, স্যারের মতন হতে হবে না কাউকে। না, স্যারের আপনার কাছে। আপনার কি মানে কি আপনার জীবনে সেটার ভূমিকা রেখেছে স্যারের? স্যার- guide যে বলছে যে সামনে প্রেডিকশন করেছে এইভাবে আমাকে। হ্যাঁ আমি প্রথমে ও বলার আগে আমি তোকে একটু ছোট্ট করে বলি, মূল যে জায়গাটা স্যারের কাছে স্যারেন্ডার করার যে কথাটা বলছিস, বা স্যারকে ভালো লাগার কথাটা বলছিস, সেটা এর ক্ষেত্রে অবান্তর। কেন অবান্তর বলতো? ওর বাড়িতে ঢোকার পর ওর ফ্রিজের উপর থেকে শুরু করে, ঠাকুর ঘর থেকে শুরু করে, শোয়ার ঘর থেকে শুরু করে সব জায়গায় আমার ফটো রাখা রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? না স্যার সত্যি। এছাড়া কোনো দেখা যাচ্ছে আজকে ওই কৃষ্ণ, আমি ঠিক ঈশ্বরের পূজা সম্পর্কে আমার সেরকম আইডিয়া নেই, মানে ওই জন্মাষ্টমী টাইপের বা কোনো পুজো, সর্বপ্রথম
আমাকে খাবার দিয়ে, আমাকে এই দিয়ে, এবং প্রত্যেকদিন ও আমাকে মেরে ফেলে। তার কারণ প্রত্যেকদিন আমার গলায় মানে ফটোতে মালা দেয়, ধূপ ধুনো দেয়। এটা শুনলে পরে অফিসের লোকজন কিন্তু খুব রেগে যাবে। তারপরেও পুজো করে। তাহলে স্যারেন্ডার করার জায়গাটা কিন্তু অটোমেটিকলি ওর কাছে চলে এসছে। গুরু যদি চোর, জোচ্চোর, লাফাঙ্গা হয়, তবুও তুই যদি 100% স্যারেন্ডার হয়ে যাস, সেখান থেকে পজিটিভ রিফ্লেকশন পাবি। এই নিয়ে বহু এক্সাম্পল আমি দিয়েছি। আলটিমেট ভালো হোক খারাপ হোক, আমি যাকে গুরু বলে মনে করি, কেননা এক্সট্রিমলি সলিউশন, আমি সবসময় বিতর্কিত মন্তব্য করে থাকি, আমি জানি। পশ্চিম বাংলায় আমরা যাদেরকে খুব হাই লেভেলের গুরু বলে মনে করে থাকি, তাদের মধ্যে বেশিরভাগ গুরু কিন্তু গুরু হওয়ার যোগ্যই হয়তো নয়। কিন্তু দেখবি তাদের শিষ্যরা মানে মহিরুহ ভাবে কিন্তু বিরাজ করছে। হাই প্রোফাইল কোনো বিজনেসম্যান, হাই প্রোফাইল কোনো মানুষ, গুরুর কাছে স্যারেন্ডার বড় মারাত্মক জিনিস। সেখানে কোনো প্রশ্ন চলে না। দুধের আইসক্রিমের মতন, প্রথমে আমি আইসক্রিমটা খাবো কি, এটা কি দুধের আইসক্রিম, সেটা আমি আগে থেকে কিন্তু ফাইন্ড আউট করলাম। কিন্তু যখন আমি খেতে শুরু করলাম, তখন কিন্তু খেতে খেতেই বুঝতে পারবো সেটা দুধের আইসক্রিম নাকি জল দিয়ে বানানো, নাকি বরফ দিয়ে বানানো, কোন কিছু। তাই গুরু যখন কাউকে মানছি, তখন কিন্তু আর কোন রকমের তাকে নিয়ে কোনো দ্বিমত পোষণ করা যায় না। বল তো কি বলার আছে, বল বল, তাড়াতাড়ি বল, থেমে আছিস কেন? আর কিছু বলবেন আপনি? হ্যাঁ, স্যারের জন্য আমাদের অনেক কিছু হয়েছে। স্যার না থাকলে আমরা এখন থাকতামই না। আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমরা স্যার বলতে প্রাণ। স্যারকে আমরা প্রচন্ড শ্রদ্ধা করি, সম্মান করি। এই যে গুড নাইট, গুড মর্নিংটা যে ওটা তো- পাঠানো হয়, সেটা কি আপনার মনে হয় যে এটা একটা খুব ভালো দিক? হ্যাঁ, আমার হাজবেন্ড ওটা পাঠায়। আর আমি সব সময় স্যারের ভিডিও দেখি, স্যারকে সব সময় স্মরণ করি। আমার 6 বছরের একটা শিশু আছে, ছেলে। তা আমার স্যারকে সব সময়, স্যারকে সব মানে গুড নাইট, গুড মর্নিং বলবে। ও মনে মনে বলবে, স্যারকে প্রণাম করবে। ওঠেই সকালে উঠে স্কুল যাওয়ার সময় স্যারকে প্রণাম করবে, বাহ, দুপুরে ঘুমাবার সময়, রাত্রেবেলা। আমার মেয়েও বাইরে বেরোবে, সব সময় স্যারকে স্মরণ এই করবে। যে আমরা একটা খুব ভালো বিশ্বাস লাগে। বা ভক্তি, আমরা যেখানে যাই স্যারকে আগে পেলাম, এটা এটাও পুরো মানে অনন্য। স্যার ছাড়া আমাদের আর কেউ নেই। আমরা ঠাকুরকে আগে না ইয়ে করে, আমরা স্যারকে আগে ইয়ে করি। আমরা কোথাও বাড়ি থেকে বেরোবার সময় স্যারকে প্রণাম করে আমরা বাড়ি থেকে বাড়ি থেকে বাইরে আর বেরোই। কিছু বলার নেই, মানে এতটা ভক্তি এবং ভক্তি, বিশ্বাস যা বিশ্বাস, আপনার এখানে আর শুনলাম। কিছু বলার তো এবার নেই। আমি আসবো স্যার, এই স্যারের কাছে। স্যার, আপনার একটু প্রফেশনটা একটু জানতে চাই। আপনি কোন কাজে মানে নিয়োজিত মানে আছেন? আমি এখন কাজ করছি মূর্তি বানাই। মূর্তি বানানোর, আচ্ছা, এইটুকুই আমার জানা ছিল। মূর্তি মিডিয়াম অনেক রকমের আছে, সে ক্রিয়েটিভ, সে যাই হোক, সেটা ডিটেলস দেওয়া দরকার নেই। মূর্তি বানান, হুম, পরবর্তীকালে সেই মূর্তিতে প্রাণ সঞ্চার হয়। হ্যাঁ, তাহলে ওনার প্রফেশন এবং আমার প্রফেশনের মধ্যে কোনো পার্থক্য নেই। না, যখন তোরা আমার কাছে আসিস একটাল মাটি হয়ে, তখন আমিও কিন্তু মূর্তি বানাই। ঠিক বলছি না ভুল বলছি? এবং তাতে প্রাণ সঞ্চার করা হয়। করে। তাহলে ওনার আর আমার প্রফেশনের মধ্যে কোনো পার্থক্য নেই। না, দুজনেই স্রষ্টা, না। সৃষ্টি করি। একদম। বলুন। এবার আমার প্রশ্নটা এই জন্য আমি জিজ্ঞেস করলাম আপনার প্রফেশনটা। আপনি একজন মূর্তি করেন, আপনি বিভিন্ন রকম মূর্তি করেন, হয়তো ভগবানেরও মূর্তি করছেন, তার মধ্যে প্রাণ সঞ্চার, যেটা স্যার বললেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সঙ্গে যেটুকু শুনেছি যে স্যারের অনেক দিনকার সম্পর্ক, মানে স্যারকে আমি অনেক দিন ধরে দেখছেন, স্যারকে গুরু বলে মানছেন, স্যার বলে মানছেন, চলছেন। এবার আপনি দেবতা বা এদের মানে ঈশ্বরের সঙ্গে এরমভাবে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু সেই সূত্র ধরে একজন মানুষকে এরকম কোট প্যান্ট পরা, আপনি প্রতিনিয়ত বছরকার বছর তাকে স্যার বলে সম্বোধন করে চলেছেন, তাকে বিশ্বাস করে চলেছেন, তার যে নীতি নির্ধারণ, তার যে পথ দেখানো, সেদিকে চলে যাচ্ছেন। এটা কিভাবে সম্ভব হলো? এটা যদি আপনি আপনার ভাবনাটা প্রকাশ করেন। এমন একটা প্রশ্ন করলেন যেটা আমি নিজে ঠিক গুছিয়ে বলতে পারবো কিনা জানি না। আপনি এটাই আমি আমার feelings টা- ভাবছি যে আমি স্যারের কাছে এসে এখানে বসতে পারলাম কিভাবে, এটা কি আচ্ছা। সম্ভব হচ্ছে কি করে? আচ্ছা, কারণ আমি তো আমার ছেলের জন্য দুনিয়া ঘুরিয়ে বেড়াতাম, ছেলের জন্য দুনিয়া অ্যাস্ট্রোলজার কাছে গিয়েছি, অ্যাস্ট্রোলজার কাছে তবে গিয়েছেন। কোনো রেসপন্স হচ্ছে না বলে তখন লাস্টে এই যে আমার কপাল, একটা চ্যানেলে স্যারের অনুষ্ঠান দেখলাম। হুম, দেখার পর আমি মনে মনে ভাবছি তাহলে, তারপরে একাধিকবার ওই অনুষ্ঠান দেখছি চ্যানেলে,
দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, নিজের সন্তানের কথা ভেবে আমি ওনার কাছেই এসে হাজির। তো এখানে একটা প্রশ্ন, কারণ এটা আমার জানতে ইচ্ছে করছে আমার কিউরিওসিটি থেকে, যেটা হচ্ছে আপনি যখন মূর্তি করেন, দেবতারও মূর্তি করেন, আপনার সঙ্গে একটা হয় না, একটা কানেকশনস ক্রিয়েট হয়। তো আপনি যখন স্যারকে দেখছেন, স্যার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলছে, স্যারের সঙ্গেও কি সেরকম একটা কানেকশনস আপনার ফিল হয়েছিল, যেটা সূত্র ধরেও একটা? আমি ওনার হয়ে একটুখানি ওনার আগে একটুখানি বলে দিই, টাইম বেশি নেই তবু বলছি। এই যে মানুষটা, সৃষ্টিশীল মানুষটা, কিছু কিছু মানুষ সকলের অগোচরে থেকে যায়, অনেক সৃষ্টিশীল মানুষ, ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। এই যে উনি বলছে না, এইটুকু দিয়ে সাধারণ মানুষ কিন্তু জাজ করতে পারবে না। কেননা আজকালকার দিন মানে হচ্ছে চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপে রাখিঞ্চন, বাইরের প্রকাশটাই বেশি, কিন্তু এনাদের মতন মানুষ ডেট। ইনি কি প্রথমে আমার কাছে এসেছিলেন নিজের প্রেডিকশনের জন্য, আমার দিকে টাকা, ওই দিকে তাকে টাইম দেখা দরকার নেই, সব দেখা যাচ্ছে, আমি বলে দেবো। উনি আমার কাছে এসেছিলেন নিজের প্রেডিকশন করাবার জন্য ফার্স্ট ব্যারাকপুরের চেম্বারে। অর্থনৈতিক সিচুয়েশনটা খারাপ, নেগেটিভিটিকে অফ করতেই হবে। বাঁ পা ধরে তোমাকে আমি আশীর্বাদ করলাম, নেগেটিভিটি অফ হয় না। উনি নেগেটিভিটিটা অফ করতে পারলেন না, কিন্তু উনি কি করলেন, আমি একটু আগে বললাম না, গুরুর কাছে আত্মসমর্পণ। এই মূর্তিকার আসছে, ওনার কিন্তু প্রচুর স্টুডেন্ট, উনি এরকম বসে আছে বলে তাই এ আসছে, আমাকে না উনি পাঠিয়েছেন, এর অসুস্থতা আমাকে ওখানে পাঠিয়েছে, চাকরি হচ্ছে না আমাকে ওখানে পাঠিয়েছে। উনি কিন্তু সকলকে পাঠাচ্ছেন, নিজে কিন্তু রেমেডিটা নিতে পারছেন না। দেখ, ভক্ত আর ভগবানের যে মিলন, ছেলেটার নেগেটিভিটিটা অফ করা যাচ্ছে না, ওর প্রেডিকশনও করে গেল। 31 তারিখ নেগেটিভিটিটা অফ করলো, 1 তারিখে ছেলে চাকরি পেয়ে গেল, জিজ্ঞেস কর। এটাই একটা, তার কারণটা কি? এই রিফ্লেকশনটা রেডি হয়েছিল, এটা মিরাকেল ম্যাজিক নয়, কিন্তু এই রিফ্লেকশনটা ছিল শুধু নেগেটিভিটিটাকে অফ করে দাও, দরজাটা খুললে তুমি বাইরে বেরোতে পারবে, ওই দিকটা হাতড়ালেও বেরোতে পারবে না। বুঝতে পেরেছিস? তাহলে এই যে বললাম, গুরুর কাছে স্যারেন্ডার করে দেওয়া, এবং সারাক্ষণ ওনার স্ত্রী এসে বলছে যে আমার বর সারাক্ষণ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমার পরিবারকে রক্ষা করুন। আর্থিং তো মারাত্মক জিনিস, সায়েন্স বলছে, আমি বলছি না। সেখান থেকে কিন্তু এই পরিবর্তন, পরবর্তীকালে আরো পরিবর্তন কিন্তু অবশ্যই হবে। তাড়াতাড়ি কর, আর কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা তাহলে বলুন। এই যে স্যার যে বললেন যে দরজা খুলে দেওয়ার ব্যাপারটা, স্যারের কথা ধরেই আপনাকে জিজ্ঞেস করছি, আপনার জীবনের দরজা স্যার কতটা মানে খুলতে পেরেছে? আমার জীবনের দরজা কতখানি খুলেছে সেটা কিভাবে বলবো, তবে আমি ছোট্ট করে একটু বলি আমার বুদ্ধিতে। আমরা ছোটবেলায় যেরকম আমাদের মা বাবা মুখ দিয়ে কথা ফোটানোর জন্য উপরে ছুঁড়ে দিত এবং তারপর তারা ধরতো, আমি তো বুঝতাম না যে পড়ে গেলে মরে যাবো, শেষ হয়ে যাবো, তারা বুঝতো, তারাই আবার বাঁচাতো। সেই জায়গায় আমি এসে দাঁড়িয়ে, আমি সেই জায়গায় একটা পজিশন পেয়েছি। খুব সুন্দর বলছেন, এবং এখানে আমি যদি সময় কম, সেই জন্য সীমিত সময়ের মধ্যে আমি লাস্ট একটা প্রশ্ন আমি সবার কাছে আস্তে আস্তে করতে চাই। সেটা হচ্ছে, তার মানে এই যে নেগেটিভিটি অফ করা তো এটা হলো, কিন্তু তার বাইরে গিয়ে এই যে কানেকশনটা বা রিফ্লেকশনটা স্যারের পাওয়া, সেটা সম্ভব হয় স্যারের সঙ্গে আমরা যখন হোয়াটসঅ্যাপে যুক্ত থাকি এবং স্যারের গাইডেন্স ওয়াই চলতে থাকি, স্যারের কাছে সারেন্ডার করে দিই। তোকে একটা ছোট্ট করে আমি একটা কথা বলি, এই যে মেয়েটা সোমা, এই সোমা, ঠিক আছে, 1 মিনিট 2 মিনিট আছে, আমাকে ক্যামেরাম্যান স্যার 1 মিনিট 2 মিনিট আমাকে বলতে হবে। এই যে সোমা, এ তো এর ছেলের জন্য এসেছিল, এর বৌমার জন্য এসেছিল, ছোট ছেলের জন্য এসেছিল। আমি কিন্তু কোনো রিফ্লেকশন কোনো কিছু করিনি, ও কিন্তু কর্ম করেই খায়। সেখানে আমি ওকে কোনো রকমের কর্ম কিছু দিইনি, অথচ ওই কিন্তু স্যারের সাথে 1 মিনিট একটু কথা আছে, তখন অফিস থেকে বলেছি ঠিক আছে চেম্বারে উঁকি মেরে বলুন, ও কিন্তু চেম্বারে মানে ওই দরজাটা খুলে বলেছে, স্যার আমি আপনাকে বাবা বলে ডাকতে পারি? ব্যারাকপুরের চেম্বারে। তাহলে তুই এরপরে আর কি প্রমাণের তোর প্রয়োজন আছে? এ আমাকে বাবা বলে ডাকে, এ আমাকে প্রণাম করে ঘর থেকে বের হয়। আবার সোমার ক্ষেত্রে, সোমার ছেলে এসছে, ছোট ছেলে, এইবারে এই আগের বারে ব্যারাকপুরের চেম্বারে এসে এরকম করে বসে রয়েছে, ও মানে ওই অ্যাস্ট্রোলজি সম্পর্কে সেরকম কোনো রিফ্লেকশন নেই।
এবার কখনো কখনো আমার সুপ্রিম কিছু পাওয়ার আছে যেগুলো আমার একদম মারাত্মক দিক, সেগুলোকে তীর মারি। মিথ্যে বললে আজকে সকলের সামনে তুই বলবি, নয়তো কিন্তু আমার মৃত মুখ দিক তুই দেখবি। আমি ওর ছেলে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলাম সেটা পর্যন্ত বলে দিয়েছি। ঠিক কি ভুল বল? একদম ঠিক, একদম স্যার যখন এরকম করে বসে রয়েছে, তুই যদি নর্মাল রিফ্লেকশনে বলিস তাহলে 40 থেকে 50% বেশি পাওয়ার কথা নয়। আমি বললাম ও তো 90 প্লাস পেয়েছে, বললাম 90 প্লাস। তার আগের একটা পরীক্ষা হয়েছিল, আমরা সেখানে তো তুই 90 প্লাস পাসনি। কেন বলতো? যখন কেউ আমাকে অবিশ্বাস করছে, যখন কেউ আমাকে ইগনোর করছে, তখন মাঝে মাঝে না পেছনে কিন্তু শট মারতে হয়, পেছনে লাথি মারতে হয়। সেইটা তো লাথিটা বলা যায় না, তখনই আমি এমন কিছু প্রেডিকশন করি। তুই ভাবিস না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলবো এই তোর পিঠে কি লাল তিল রয়েছে, তা নয়। তুই যখন দাদাগিরি মারছিস, আমি বিরাট মহান, আমি আপনাকে পুছি না, তখন এমন কিছু দেব তুই আমার পাইতে যে লটকে পড়বি আর সেখান থেকে উঠবি না। কেননা মাঝে মাঝে কিন্তু আমি বললাম আর ফুস করার প্রয়োজন শেষ হয়ে গেছে, একদম শেষ কর। যে কথাগুলো বললাম ঠিক বললাম তো? সত্যি, একদম। তো আজকের এই প্রোগ্রামটা থেকে আমরা এটাই তুলে আনতে পারলাম যে শুধুমাত্র শিক্ষা না, স্যারের কাছ থেকে আমরা শুধু শিক্ষা তো পাই না, শুধু পথ দেখায় না, তার বাইরেও স্যারের যে মানে স্যারের সান্নিধ্যে আসলে নিজে থেকেই একটা অটোমেটিক্যালি আমরা তার প্রতি একটা ডিফারেন্ট টাইপের একটা ভক্তিতে জড়িত হয়ে পড়ি, যেটা হয়তো কখনো ছেড়ে যাবার নয়। এবং সেখান থেকে আমরা হয়তো অনেক পজিটিভিটি আমাদের লাইফে তো পাই, এবং নট অনলি দ্যাট, আরও নিজেকে জাগ্রত করার জন্য বা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য পথ খুঁজে পাই। তো এখান থেকে এইটুকুই আজকে প্রোগ্রামটা থেকে, এবং আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার।